নমস্কার বন্ধুরা, পিশাচ পর্ব থেকে আমি সুদর্শন রয়েছি আপনার সাথে একটা হাড় হিম করা অন্যতম ভয়ের গল্প শোনানোর জন্য। যারা বলছেন ভয়ের গল্প শুনেও ভয় পাচ্ছি না, আজকের এই গল্পটি বিশেষ করে তাদের জন্যে। আশা করছি আমাদের আজকের এই গল্পটি আপনাকে এক কল্পনার জগতে নিয়ে যাবে, যেখানে চারিপাশে রয়েছে শুধু ভয় আর আতঙ্ক। তবে হ্যাঁ, গল্পে প্রবেশ করার আগে কয়েকটি কথা। আমাদের আজকের গল্পটি কিছু অতি প্রাকৃত ঘটনার মধ্যে দিয়ে রচিত হয়েছে, যা লেখিকা শুধুমাত্র গল্পের মধ্যে উত্তেজনা ও ভয়ের পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করেছেন। আমরা কোনোভাবেই কুসংস্কারকে বিশ্বাস করি না এবং কুসংস্কারের প্রচারে লিপ্ত হই না। এই গল্পের সকল ঘটনার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত এবং বিনোদনের উদ্দেশ্যেই রচিত। আশা করছি প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটিকে শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। আজ গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে রয়েছে আমি সুদর্শন, এবং আমার সঙ্গে নারী চরিত্রে থাকছে বর্ণালী, সুপমা এবং সঙ্গীতা। শুরু হচ্ছে লেখিকা পূর্বাশা চক্রবর্তী বিরচিত ভয়ের গল্প গর্ভ রাক্ষস। হাসপাতালের বেডে শুয়ে দু চোখ বন্ধ করল দময়ন্তী। একটা অদ্ভুত শান্তি যেন চেয়ে রয়েছে তাকে। আশেপাশে সদ্যজাত বাচ্চাদের কান্নার শব্দ। মায়ের গর্ভ থেকে বেরিয়ে এই পৃথিবীর আলো দেখছে তারা। দময়ন্তী যেন কোনো এক ঘোরে চলে গেছে। সময়ের আগেই প্রসব হয়েছে তার। মেয়েদের জীবনে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। নতুন মায়েরা ছাড়া কেউই বুঝবে না। দু চোখে ঘন অন্ধকার থাকলেও দময়ন্তী যেন আধো আধো দেখতে পাচ্ছে সদ্যজাত শিশুটির মুখ। জন্মের পর সন্তানের মুখ দেখেনি সে, কিন্তু অনুভব করতে পারে হাজার হোক মা আর সন্তানের মধ্যে নারীর টান। দময়ন্তী চেষ্টা করল দু চোখ খোলা রাখার, কিন্তু দুর্বল শরীর যেন সায় দিচ্ছে না। চোখ বন্ধ রেখে হাতটা ছাড়িয়ে দিল দময়ন্তী, আর তখনই যেন পাশের ছোট্ট দোলনার সঙ্গে হাতটা ঠেকে গেল তার। একটা অদ্ভুত উত্তেজনা গ্রাস করল দময়ন্তীকে। এবার চেষ্টা করে দুটো চোখ খুলল দময়ন্তী। নিজের বেডের পাশে ছোট্ট দোলনায় শুয়ে রয়েছে তার সদ্যজাত সন্তান। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল দময়ন্তীর। এতদিন যে গর্ভে ছিল, প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বের কথা জানাচ্ছিল, সে এখন দময়ন্তীর পাশের দোলনায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে খেলা করছে, আর জলজলে দুই চোখ যেন মেপে নিচ্ছে পৃথিবীর আলো। ও তো দময়ন্তীর জীবনেরও আলো। বুকের ভেতর আবার সেই অচেনা আনন্দ উথলে উঠল দময়ন্তীর। ছেলে হয়েছে শুনে বাড়ির সবাই নিশ্চয়ই খুব আনন্দিত হবে। দময়ন্তীদের গ্রামে ছেলে কোলে মা এলে একসময় উৎসব শুরু হতো। এখন অনেকটা কমে গেছে। তবে দময়ন্তীর শ্বশুরবাড়ির মানুষগুলো সেই আদ্যিকালেই পড়ে আছে। সন্তানের জন্মের আগে থেকে পাখি পড়ার মতো করে সবাই বলতো পরিবারে পুত্র সন্তান চাই। শ্বশুর শাশুড়ি এখনো নাতির মুখ দেখেননি। বড় বউয়ের মেয়ে আর মেজ বউয়ের এখনো সন্তান হয়নি। দময়ন্তীর স্বামীও রাঘব শুধুমাত্র পুত্র সন্তানের জন্য অপেক্ষায় ছিল। সবার হাসি মুখের কথা ভেবে অদ্ভুত একটা শান্তি অনুভব করল দময়ন্তী। সন্তানের দিকে চেয়ে সে বলতে লাগল, আর তো মাত্র একটা দিন, তারপর কাল আমার সোনা কোথায় যাবে? কাল আমি তোমাকে নিয়ে বাড়ি যাব। দেখবি কত বড় বাড়ি ওখানে, কত মানুষজন। তুই হবি সবার নয়নের মণি। তুই ওই বাড়িতে আলো হয়ে থাকিস। জানিস, তোর মা এতদিন শুধু তোর আসার দিন গুনেছে। শুধুমাত্র আমি না, জানিস, বাড়ির সবাই চেয়েছিল তোকে দেখতে। এরপর তুই নিজের বাড়িতে বড় হয়ে উঠবি। জানিস তো বাড়ির সবাই কি বলে? বলে আমি নাকি খুব বোকা, আমি নাকি কিছুই ঠিকভাবে করে উঠতে পারি না। কিন্তু দেখিস
আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলব। আর কিছু না হই, একজন যোগ্য মা তো হতে পারি। বলেই আবার চোখ বুজে ফেলল দময়ন্তী। আজ আর বেশি কথা নয়, খুব ক্লান্তি শরীরে, দু চোখ বন্ধ করে এবার ঘুমিয়ে পড়তে হবে। সন্তানের দোলনাটা আলতো স্পর্শ করে গভীর ঘুমে তলিয়ে গেল দময়ন্তী। পরের দিন সকাল হলো। আজ হাসপাতাল থেকে দময়ন্তী ছাড়া পাবে। স্ত্রী ও সন্তানকে বাড়ি ফেরাতে এসেছে দময়ন্তীর স্বামী রাঘব। ঘুম থেকে উঠে হেলান দিয়ে বসেছিল দময়ন্তী। রাঘব এসে ওর মাথার কাছে দাঁড়ালো, মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তুমি ছাড়া আমাদের বাড়িটা বড্ড খালি লাগছিল। আজ তোমাকে আর আমাদের ছোট্ট অতিথিকে বাড়ি নিয়ে যাব। তোমরা আলো হয়ে থাকবে আমার বাড়িতে। রাঘবের কথা শুনে মুচকি হাসল দময়ন্তী। আজ পর্যন্ত কোনোদিন এত ভালো বোধহয় বাসেনি রাঘব। বিয়ের পর থেকে সংসারে দময়ন্তীর ঠাঁই বলতে ওই রান্নাঘর। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে স্বামীর ঘরে যেত দময়ন্তী। বুক ভরা অভিমান আর চোখ ভরা জল দিয়ে সন্তানকে মাসের পর মাস গর্ভে ধারণ করেছিল সে। শুধু অপেক্ষায় ছিল তার মুখ দেখার। একজন মায়ের কাছে সন্তান মানে সন্তানই, তা সে পুত্র হোক কিংবা কন্যা। আজকে মেয়ে সন্তান হলেও তাকে বুকে আগলে রাখত দময়ন্তী। এই জীবনে সে আর অতিরিক্ত কিছুই চায় না, শুধুমাত্র সে চায় একজন ভালো মা হতে। কিন্তু সন্তানকে বাড়ির সবার চোখের মনি দেখতে দময়ন্তীর মতো মায়ের বুক আকুল হয়ে ওঠে। রাঘবের চোখে মুখে আনন্দ দেখে এ জীবনে একবারের জন্য হলেও আনন্দে আত্মহারা হয়ে উঠল নতুন মা দময়ন্তী। হেসে বলল, এই ধরো, তোমার ছেলেকে একটু কোলে নাও। ওকে আর আমার মতো দূরে করে রেখো না, হ্যাঁ? মায়ের কোলে তো এসেছে, এবার তোমার স্পর্শ পাওয়া বাকি। কি বলছো তুমি দময়ন্তী? তোমায় কি আমি দূর করে রেখেছি? এত বছরের দাম্পত্য আমাদের, অভিযোগ করো না। আর ও তো আমারই সন্তান, আমার পরশ পাথর। ওকে আমি আমার জীবন দিয়ে আগলে রাখব। বলে সদ্যজাত সন্তানকে কোলে তুলে নিল সে। তারপর দময়ন্তীর দিকে তাকিয়ে বলল, নাও তুমি সব গুছিয়ে নাও, আমি হাসপাতালে টাকা পয়সা মিটিয়ে আসি। সমস্ত বিল মিটিয়ে তারপর বাড়ি ফিরব। আর হ্যাঁ, ছেলেকে কোলে করে নিয়ে এসো। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে গট গট করে নেমে গেল রাঘব। রাঘবের যাওয়ার পথের দিকে এক দৃষ্টে চেয়ে রইল দময়ন্তী। তার চোখের কোণটা একটু ভিজল। না, আজ আর সেসব কথা ভাববার নয়। ছেলেকে কোলে নিয়ে নিচে নেমে এলো দময়ন্তী। হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে একটা রিকশা ধরল রাঘব। সাবধানে ছেলেকে কোলে নিয়ে রিকশায় বসল দময়ন্তী। নরম কাঁথায় ছেলের মাথাটা মুড়ে জানলায় হেলান দিল সে। দময়ন্তীদের 51বর্তী পরিবার। 3 ভাই, তাঁদের বউ, সন্তান, শ্বশুর শাশুড়ি ও অবিবাহিত ননদ। বড় ছেলের ঘরে মেয়ে। অবিবাহিত ননদের সারাক্ষণ বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করে যায়। বাড়ির মধ্যে নরম স্বভাব নিয়ে একমাত্র দময়ন্তী থাকে। বড় আর মেজ বউ সব সময় একসঙ্গে। আর দময়ন্তী গোটা বাড়িতে নিজেই নিজের বন্ধু। তবে এখন থেকে আর সেটা হবে না, কারণ দময়ন্তীর সঙ্গে এখন তার ছেলে থাকবে। দময়ন্তীর বুকের ভেতর অজানা আনন্দ উথাল পাথাল হতে লাগলো। এখন থেকেই বাড়ির কারোর কথা, কারোর খোঁটা গায়ে লাগবে না ওর। পুত্র সন্তানের মা হওয়া দময়ন্তীকে মাথায় করে রাখবে তার শ্বশুরবাড়ি। অল্প কিছুক্ষণের মধ্যেই শ্বশুরবাড়ির দরজার সামনে এসে থামল দময়ন্তীদের রিকশা। রিকশা থেকে নেমে ছেলেকে কোলে নিয়ে বাড়ির চৌকাঠ পেরোল দময়ন্তী। 1-2 পা হাঁটতেই অদ্ভুত একটা জিনিস নজরে পড়ল তাঁর। সান্নাল বাড়ির চৌকাঠের ওপর বরণডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাঘবের মা, মানে দময়ন্তীর শাশুড়ি। সাজানো ডালা নিয়ে দময়ন্তীকে তিনি বললেন,
এসো মা, তুমি আমার ঘরের লোক কি। দময়ন্তীর চোখে ভেসে উঠল বিয়ের পরের দিনের কথা, যেদিন প্রথম শ্বশুর বাড়িতে পা রেখেছিল সে। গরিব বাড়ির নিরীহ সাধারণ নতুন বউকে বিরাট আয়োজন করে বরণ করা হয়নি, বলা ভালো যেন এক প্রকার দায় সারা বরণ। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল দময়ন্তীর। মনে পড়ে গেল আলতার থালাটা কাঁসার বদলে স্টিলের দেওয়া হয়েছিল। শাশুড়ি মা বলেছিলেন, নিয়ম চুলোয় যাক, যেমন বউ তেমনি অভ্যর্থনা পাবে। তারপর 5টা বছর কোথা দিয়ে বেরিয়ে গেছে সেটা দময়ন্তী জানে না। শুধু মনে আছে গত 9 মাসের কথা, যেদিন থেকে সে জানতে পারল সে গর্ভবতী। সান্যাল বাড়িতে দময়ন্তীর জায়গাটাই বদলে গেল। আদর, আপ্যায়ন আর সন্তানের মুখ দেখার জন্য নিরন্তর অপেক্ষা। দিনের পর দিন এভাবেই কেটেছিল দময়ন্তীর। আর আজ প্রথমবারের জন্য শাশুড়ি মায়ের মুখে এত সুন্দর কথা শুনে চোখটা ভারী হয়ে উঠল নতুন মায়ের। ধীর পায়ে চৌকাঠ পার করল দময়ন্তী। চেয়ে দেখল বাড়ির সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। সবার দিকে তাকিয়ে মিষ্টি হাসল সে। মেজোজা এগিয়ে এলো, দময়ন্তীর মাথায় হাত রেখে বলল, দীর্ঘজীবী হও। এগিয়ে এলো দময়ন্তীর বড় যা, ছোট্ট শিশুটার দিকে তাকিয়ে বলল, ও অনেক বড় হোক, সন্তানকে নিয়ে সুখে থাক। আরো অনেকেই অনেক কথা বলল। সবার কথাতেই হাসি ফেরত দিল দময়ন্তী। সবার সমস্ত আড়ম্বর সারা হলে সন্তানকে নিয়ে নিজের ঘরে চলে গেল দময়ন্তী। পরদিন সকালে বিছানা ছেড়ে উঠে জানালার পর্দাগুলো সরিয়ে দিল দময়ন্তী। ঘরের মধ্যে উপচে পড়ল দিনের প্রথম সূর্যের আলো। সেই আলো এসে পড়েছে দময়ন্তীর ছেলের মুখে। সদ্য জাতের পাশে বসে দময়ন্তী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ থেকে নতুন দিন শুরু দময়ন্তীর। আজ আবার বাড়িতে একটা অনুষ্ঠান। দময়ন্তীদের গ্রামের নিয়ম, সন্তান নিয়ে মা এলে গ্রামের সব বউরা একসাথে এসে সন্তান আর মাকে আশীর্বাদ করে যাবে। গ্রামের এই অনুষ্ঠানের নাম আশীর্বাদী পরব। আজকে নতুন শাড়ি গয়না পরে সুন্দর করে সাজতে হবে নতুন মা দময়ন্তীকে। আর ছোট্ট শিশুটার জন্য এসেছে নতুন জামা। সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে যেতে হবে সবার মাঝে। গ্রামের সবার আশীর্বাদ পেয়ে দীর্ঘজীবী হবে দময়ন্তীর সন্তান। অদ্ভুত একটা শান্তি পেল দময়ন্তী। মনে হতে লাগলো এবার থেকে হয়তো সমস্ত সমস্যা দূর হবে। বাড়ির সবার ভালোবাসা পেয়ে সুন্দর দিন কাটবে দময়ন্তীর। না, আর দেরি করলে চলবে না। তাড়াতাড়ি উঠে স্নান সেরে এলো দময়ন্তী। তারপর আলমারি থেকে নতুন শাড়ি বের করে বিয়ের গয়নাগুলো দিয়ে আশীর্বাদী পরবের জন্য নিজেকে সাজিয়ে তুলল সে। তারপর ছেলেকেও সাজিয়ে তুলল। ঠিক এমন সময় শুরু হলো হাঁক ডাক। দময়ন্তীর বড় যা ডাকছে, কই রে দময়ন্তী। আর বিন্দুমাত্র বিলম্ব না করে নিচে রওনা দিল দময়ন্তী। নিচে সবাই এসে উপস্থিত হয়েছে। ঘর ভর্তি মানুষজন যেন ঝলমল করছে। সবার মাঝে একটা আসনে বাবু হয়ে বসল দময়ন্তী। ছেলেকে কোলে নিয়ে হাসি মুখে বসল সে। একে একে গ্রামের বউরা মাথায় নানান জিনিস ঠেকিয়ে আশীর্বাদ করতে লাগলো। আর দূরে হাসি মুখে দাঁড়িয়ে রইলেন দময়ন্তীর শাশুড়ি মা আর 2 জা। একটু কেমন যেন ঠেকল দময়ন্তীর। সত্যি কি 2 জা খুশি হয়েছে? হয়তো মুখে প্রকাশ করছে না, কিন্তু যদিও এখন আর এসব কথা ভেবে কাজ নেই, তাই হাসি মুখে বিষয়টা উড়িয়ে দিল সে। সবার আশীর্বাদ পর্ব প্রায় শেষ। এবার পায়েসের বাটি থেকে মিষ্টি মুখ করল নতুন মা। শাশুড়ি মা বললেন, আর এখানে বসে থেকো না বৌমা, সদ্য মা হয়েছ, শরীর এখন দুর্বল, তাই এখন ঘরে গিয়ে শুয়ে থাকো, সেই ভালো। শাশুড়ির কথা শুনে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল দময়ন্তী। বেলা গড়িয়ে এসেছে। এখন খুব ক্লান্ত লাগছে শরীর। সকাল থেকে অনেক ধকল গেছে, আর তাই বিছানায় শুয়ে 2 চোখ বন্ধ হয়ে এলো তাঁর। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে দময়ন্তী।
ছেলের পাশে বালিশে মাথা দিতেই দু চোখে নেমে এলো এক শান্তির ঘুম। সারা দিন পেরিয়ে বিকেল হয়ে গেল। বিকেলবেলা অনেকক্ষণ ধরেই দময়ন্তীকে ডাকা হচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই তাঁর। বিরক্ত হয়ে গেলেন শাশুড়ি মা। অনেক ডাকা ডাকিতেও দময়ন্তী সাড়া দিল না, তাই তিনি বলে উঠলেন, আরে ও বৌমা, কোথায় গেলে গো? এ তো বিকেল হয়ে গেল, ঘুম থেকে ওঠো এবার। ছেলের মা হয়েছে বলেই গুমর বেড়েছে, তাই না? আজ কি ওর একদিনকে আমার একদিনকে, দেখি মহারানীর কত ঘুম। এই কথা বলে তিনি দ্রুত ছুটে এলেন দময়ন্তীর ঘরের দিকে। এই ঘরটা একেবারে পিছনের দিকে, মাটির ছোট ছোট ঘর পাশাপাশি, যার সবচেয়ে পিছনের ঘরটা রাঘব আর দময়ন্তীর। মূল ফটক থেকে ওখানে আওয়াজটা কম। শান্ত ঘরটার দরজায় গিয়ে সজোরে আঘাত করলেন শাশুড়ি মা। বৌমা, ও বৌমা, তোমার বুঝি এখনো ঘুম হয়নি? কখন থেকে ডাকা হচ্ছে, শুনতে পাচ্ছ না বুঝি? না, এবারেও কোনো সাড়া দিল না দময়ন্তী। প্রচণ্ড রাগে দরজাটা এক ধাক্কায় খুলে ফেললেন শাশুড়ি। তারপর দ্রুত পায়ে ঢুকে গেলেন ভেতরে। আর যেতেই, ও মাগো মাগো, ও মাগো, কি সর্বনেশে কাণ্ড গো! বলেই তারস্বরে চিৎকার করে বাইরে চলে এলেন। দ্রুত ছুটে আসতে গিয়ে চৌকাঠে পা লেগে হোঁচট খেলেন তিনি। শাশুড়ি মায়ের গলার আওয়াজ বাইরে অবধি পৌঁছে গিয়েছিল। ওনার ভয়ার্ত কণ্ঠস্বর শুনে ছুটে এলো বড় আর মেজ বউ। কি হয়েছে মা? কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করলেন কেন? চৌকাঠের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো দুই বউ। শাশুড়ি মা কোনো কথা বলতে পারলেন না। কোনো মতে আঙুল তুলে ঘরের দিকে নির্দেশ করলেন। ওনার নির্দেশ শুনে ঘরের ভিতরে পা রাখলো দুই বউ। আর যেতেই ভয়ঙ্কর এক আর্তনাদ করে উঠল তারা। ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দময়ন্তী। পেটের নাড়ি ভুঁড়ি কেউ যেন ছিঁড়ে ফেলেছে। গোটা শরীরের শিরা উপশিরা ছিন্ন ভিন্ন, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। দময়ন্তীর পাশে শুয়ে রয়েছে তাঁর একরত্তি ছেলে। আশ্চর্য ঘটনা হলো এই যে ছোট্ট ছেলেটার মুখে রক্ত লেগে আছে। ঠিক যেন মনে হচ্ছে শিশুটি মুখ দিয়ে সমস্ত শিরা উপশিরা ছিঁড়ে ফেলেছে। প্রবল শান্তিতে ঘুমোচ্ছে সে। তার ঠিক পাশেই রক্তাক্ত অবস্থায় মৃত দময়ন্তী। ঘরের বিছানা বালিশ সব ভেসে যাচ্ছে রক্তে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়ল দুই বউ। কোনো মতে ওনারা তিনজন বাইরে চলে এলেন। আর ঘরের মধ্যে শুয়ে রইল মৃত দময়ন্তী ও তাঁর ছেলে। ঘটনাটা নিয়ে গোটা গ্রামের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল। কিভাবে দময়ন্তীর মৃত্যু হলো সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। দময়ন্তীদের গোটা বাড়িটা থমথম করছে। গত কয়েকদিনে যেন ঝড় বয়ে গেছে। দময়ন্তীর ছেলেকে এখন মানুষ করার ভার নিয়েছে বাড়ির মেজ বউ। সন্তানহীনা মা দুই হাতে আগলে নিয়েছে ছোট্ট শিশুটিকে। নতুন মায়ের কাছে বেশ ভালোই আছে ছোট্ট শিশুটা। ঘটনার কারণে ভেঙে পড়েছে রাঘব। দময়ন্তীর মৃত্যু স্বাভাবিক নয়, যদিও কেঁচো খুঁড়তে কেউটে বার করতে কেউ চায় না। আর তাই গোটা ঘটনাটিকে ধামা চাপা দেওয়া হয়েছে। ঘরে একটা ছবি ছাড়া দময়ন্তীর আর কোনো অস্তিত্ব নেই। আর সেই ভয়ঙ্কর ঘটনার কথা এখনো ভুলতে পারেননি তাদের বাড়ির মানুষজন। যদিও সবটা ভুলে নতুন করে বাঁচতে চাইছেন তারা। কেউ চায় না আর দময়ন্তীর স্মৃতি আঁকড়ে বাঁচতে। বাড়ির মেজ বউয়ের নাম সন্ধ্যা। রাঘবের সন্তান এখন নিশ্চিন্তে বড় হচ্ছে সন্ধ্যার কাছেই। মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। দময়ন্তীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে আর কোল ভরেছে সন্ধ্যার। অপ্রত্যাশিতভাবে সুখ নেমে এসেছে তাঁর জীবনে। এই ছেলেকে নিয়ে ভবিষ্যতে সুখ যাপনের স্বপ্ন দেখতে থাকে সন্ধ্যা। তবে মাঝে মধ্যেই শিশুটার মুখের দিকে চেয়ে থাকে সে। কেমন একটা রং হয়ে যায় যেন ওর মুখে। এরকমটা এর আগে অন্য কাউকে দেখেনি সন্ধ্যা। মাঝে মধ্যে নীল রং ধারণ করে শিশুর মুখটা। এ আবার কি অদ্ভুত কাণ্ড! বুকের মধ্যে উঁকি দেয় এক অজানা ভয়।
দময়ন্তীর মৃত্যুর দিন তাঁর ছেলের মুখে রক্ত লেগেছিল। না ভাবতে চাইলেও সেই দৃশ্যটা যেন কোনো মতেই ভুলতে পারে না সে। আর তারপর থেকে শিশুটার মুখে নীল আভা আরও বেশি করে ভাবাচ্ছে যেন। এসব কথা কাউকে বলা যায় না, সবাই বলবে দায়িত্ব থেকে পালানোর ভয়ে এমন কথা বলছে সন্ধ্যা। আর তাই কিছু অদ্ভুত মনে হলেও মুখ বুজে থাকে গ্রাম্য বউটি। সেই সময় গ্রামের সবাই ভূত প্রেত পিশাচ এসবের ওপর বিশ্বাস করত। আর এই ধরনের সমস্যা হলেই তারা গ্রামের শেষে এক তান্ত্রিক বাবার কাছে গিয়ে সমাধান চাইত। সন্ধ্যা একবার ভাবল সেও কি তাই করবে। মনের মধ্যে এমন মেঘ জমিয়ে রাখা ঠিক নয়। তাছাড়া দময়ন্তী যেন না থেকেও আছে, অপঘাতে মৃত্যু তার। সন্ধ্যার মনে হয় ছেলের আশেপাশেই ঘুরছে দময়ন্তী। আর যাই হোক, ছেলের মায়া কি আর ত্যাগ করা যায়? অনেকদিন ধরেই নানান ধরনের অস্বস্তি হচ্ছে, বোধহয় শুধু তারই হচ্ছে, কারণ বাড়িতে আর কারোর কোনো অসুবিধা নেই। তাই সন্ধ্যা নিজেই ঠিক করে একদিন সময় করে তান্ত্রিক বাবার কাছে যাবে। তিনি যা বিধান দেবেন তাই করবে, আর যেমন ভাবা তেমনটাই কাজ। একদিন অপেক্ষা করল সন্ধ্যা। তার পরের দিন তৈরি হয়ে তান্ত্রিক বাবার কুটিরের দিকে রওনা হলো সে। সন্ধ্যার মন বলছে সমস্ত প্রশ্নের উত্তর আছে ওই তান্ত্রিকের কাছে। একবার ওনার কুটির অবধি পৌঁছতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। দময়ন্তীর ছেলেকে শাশুড়ির কাছে রেখে তান্ত্রিক বাবার কাছ থেকে ফুল আনবে বলে বাড়ি থেকে বের হলো সন্ধ্যা। সেখানে যাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সবাই বলে সেখানে যেতে হলে সন্ধ্যা পেরিয়ে যেতে হবে, অর্থাৎ অন্ধকার না হলে তান্ত্রিক বাবার কুটিরে গিয়ে কোনো লাভ নেই, তিনি দেখাই দেবেন না। এই গ্রামে বিয়ে করে আসার পর থেকে এসব নিয়ম জেনেছে সন্ধ্যা। নিয়ম মতো অন্ধকার পড়তেই রওনা দিল সে। চাষের ক্ষেত থেকে বাড়ি ফিরছেন তখন সবাই। নানান কাজ সেরে বাড়ি ফিরছেন পুরুষ আর মহিলারা। দিন শেষ হলে গ্রাম ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে। এই সময় একা মহিলারা খুব একটা রাস্তায় থাকেন না। এদিকে তান্ত্রিক বাবার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। শাশুড়িমা জানেন সন্ধ্যার সঙ্গে পাড়ার আরও মেয়ে বউরা রয়েছে। সে একা যাচ্ছে শুনলে কিছুতেই রাজি হতেন না তিনি। তবে সন্ধ্যাও নিরুপায়। সত্যি কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসাটা সম্ভব ছিল না। হাঁটতে হাঁটতে নিস্তব্ধ পথটা ধরল সে। ঠিক এমন সময় অদ্ভুত একটা কাণ্ড হতে লাগলো। কেউ যেন খুব ধীর পায়ে হেঁটে আসছে তার দিকে। সন্ধ্যার ঠিক পিছনে। আচমকা ঘুরে তাকালো সন্ধ্যা। না, কেউ নেই পেছনে। তবে কি মনের ভুল, নাকি আরো বড় বিপদ অপেক্ষা করে আছে তার জন্য? দ্রুত পায়ে হাঁটতে লাগলো সন্ধ্যা, কিন্তু পথ যেন আর শেষ হতে চায় না। এদিকে একটা হাঁটার শব্দ ক্রমাগত আসছে সন্ধ্যার পিছন পিছন। গায়ে কাঁটা দিয়ে উঠল সন্ধ্যার। থমকে দাঁড়ালো সে একটা জায়গায়। তারপর হঠাৎ পিছনে ঘুরে এমন একটা জিনিস দেখল যা দেখে গায়ের রক্ত হিম হয়ে যাওয়ার মতো। সন্ধ্যা দেখল ওর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে দময়ন্তী। কোলে ওর ছেলে, তার সারা গা ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে সমস্ত অঙ্গ থেকে। এলোমেলো চুল। যে শাড়ি পরে দময়ন্তীর মৃতদেহটা পড়েছিল ঘরের কোনায়, ঠিক সেই শাড়িটাই সে পরে আছে। গায়ে সোনার গয়না। সন্ধ্যার দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হেসে উঠল সে। তারপর ধীরে ধীরে ওর হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে। অদ্ভুত মুঠোর মতো অঙ্গভঙ্গি করতে লাগলো। আর সন্ধ্যা অবাক হয়ে দেখল ছোট্ট শিশুটির দুধের দাঁতের জায়গায় শক্ত দানবের মতন দাঁত বেরিয়েছে, যার কোনা দিয়ে এখনো রক্ত ঝরছে। এইসব দৃশ্য দেখে গলা দিয়ে স্বর বেরোলো না সন্ধ্যার। অদ্ভুত একটা গোঁ গোঁ শব্দ করতে লাগলো সে। তার গায়ে কোনো শক্তি নেই, মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই। ষষ্ঠ ইন্দ্রিয় সাবধান করছে, বলছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ যেন জং ধরা যন্ত্রের মতো স্থির হয়ে রয়েছে।
সন্ধ্যার থেকে এক হাত দূরে দাঁড়ানো দময়ন্তী অথবা দময়ন্তীর আত্মা মুঠোয় ভঙ্গি করে একই রকমভাবে দাঁড়িয়ে রইল। কিন্তু দময়ন্তীর কোল থেকে হামাগুড়ি দিয়ে সন্ধ্যার কাছে চলে এলো ছোট্ট একরত্তি শিশুটি। মা আর ছেলের মুখে এক ক্রূর হাসি। দময়ন্তী নিজের হাতের মুঠো খুলে নিল। সন্ধ্যার মনে হলো বুকের ভেতর থেকে কেউ যেন হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে বার করে আনছে। মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে শুয়ে পড়ল সন্ধ্যা। আর সন্ধ্যার বুকের ওপর উঠে শক্ত দানবের মতো দাঁত বসাতে লাগলো দময়ন্তীর ছেলে। সন্ধ্যা বুঝল মৃত্যু আসন্ন। কোনো মতে একটা শব্দ উচ্চারণ করতে গেল, কিন্তু পারল না সে। কেউ যেন গলাটা টিপে ধরেছে। ধীরে ধীরে দু চোখে ঘুম নেমে এলো সন্ধ্যার। এরপর একটি বাড়িতে দুটি বউয়ের মৃত্যুতে শিহরিত হয়ে উঠল গোটা গ্রাম। সন্ধ্যা আর দময়ন্তীদের বাড়িতে এক আশ্চর্য নীরবতা। ভয়ে কোঁকড়ে আছে বড় বউ। বাকিরা দিবারাত্র ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। দুটো অস্বাভাবিক মৃত্যু, এর পিছনে কে আছে কেউ জানে না। অথচ কোথাও গিয়ে একটা যোগসূত্র আছে। দময়ন্তীর বড় জায়ের নাম শেফালি। তিনি এখন সবচেয়ে বেশি ভয়ে আছে। সাধারণত সন্তান জন্মানোর পর পরিবারে আনন্দ উৎসব চলে, কিন্তু দময়ন্তীর শ্বশুর বাড়িতে কিসের যেন অভিশাপ লেগেছে। পরপর দুজনের মৃত্যু তারই প্রতীক। ছোট্ট শিশুটিকে কে দেখবে তাই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যা সন্তানহীনা ছিল। একরত্তি শিশুকে কোলে পিঠে মানুষ করত, কিন্তু সন্ধ্যার মৃত্যু যেন সবকিছু টলিয়ে দিয়েছে। বুকের পাঁজর ভেঙে গেছে বাড়ির সবার। শুধু ভয় আর আশঙ্কায় দিন কাটাচ্ছেন সবাই। দু একবার বলা হয়েছিল শেফালি হয়তো শিশুর বড় হওয়ার দায়িত্ব নেবে। একটু বড় হলে ওকে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু শেফালি নিজের মেয়েকে সামলাতেই ব্যস্ত থাকে। তার মাঝে দময়ন্তীর ছেলেকে কিভাবে সামলাবে তাই নিয়ে বাড়িতে বসেছিল গোল টেবিল বৈঠক। পুলিশকে খবর দেওয়া হয়েছে। এক বাড়ির দুই বউয়ের অস্বাভাবিক এবং নৃশংস মৃত্যু পুলিশকেও ঘোল খাইয়ে দিচ্ছে। যে বা যারা দময়ন্তী এবং সন্ধ্যাকে মেরেছে তার কি উদ্দেশ্য থাকতে পারে? হাজারো জটিলতা ঘিরে রয়েছে সান্যাল পরিবারকে। পরদিন সকালে শাশুড়ি মায়ের কাছে এসে শেফালি জানালো শিশুর দায়িত্ব সে নিতে পারবে। শেফালির হাতে সদ্যজাত শিশুটির দায়িত্ব তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শাশুড়ি মা। বাড়িতে যে থমথমে পরিস্থিতি চলছে তার থেকে প্রতিকার কিভাবে পাওয়া যায় জানেন না তিনি। সারাক্ষণ তিনি প্রমোদ গুনছেন যেন। সেদিন সকালে শেফালি শিশুটির দায়িত্ব নিল। আর ঠিক সেদিনই গ্রামের আরও দুই প্রান্ত থেকে দুটো গায়ে কাঁটা দেওয়া খবর ছড়িয়ে পড়ল। শুধুমাত্র দময়ন্তী এবং সন্ধ্যা নয়, গ্রামের আরও 4 বউ নৃশংসভাবে হত্যা হয়েছে। এদের মধ্যে দুজনের পচা গলা দেহ পাওয়া গেছে রাস্তায়, আর বাকিদের মৃতদেহ পাওয়া গেছে ঘরের মধ্যেই। এ কি অভিশাপ নেমে এলো গ্রামে! প্রচণ্ড ভয় পেয়ে গেলেন সান্যাল বাড়ির সবাই। গোটা গ্রামে যেন ভয়ের বাতাবরণ ছড়িয়ে রয়েছে। যেন কেউ ঘর থেকে বের হওয়ার সাহসটুকু পাচ্ছে না। ভয়ে গুটিয়ে রয়েছেন সবাই। খবর আসছে অনেকে নাকি গ্রাম ছেড়ে পালিয়েও যাচ্ছে। প্রাণ ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছে মেয়ে বউরা। যারা মারা যাচ্ছে তারা সবাই হয় গর্ভবতী নয়তো নতুন সন্তানের মা। আর শুধু তাই নয়, খোঁজ করে জানা গেছে মৃতারা সবাই দময়ন্তীর ছেলের আশীর্বাদী পরবে উপস্থিত ছিল। ব্যাপারটা খেয়াল করেছিল শুধুমাত্র শেফালি, যদিও কথাটা সবাইকে বলতে কেউ সেভাবে গ্রাহ্য করেনি। সবার একটাই কথা, গ্রামের ওপর কোনো অভিশাপ নেমে এসেছে। কারা মারছে গর্ভবতী নতুন মায়েদের? প্রশ্নের পর প্রশ্ন উঠেই আসছে। দময়ন্তীর ছেলে জন্মেছে মোটামুটি 1 মাস হতে চলল। তার মধ্যে এতগুলো মৃত্যু, কোনো অশুভ সংকেত নয় তো? অদ্ভুত একটা মন আনচান চলতেই থাকে শেফালির। এর মধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে লাগলো, যার সঠিক ব্যাখ্যা হয়তো হয় না।
দময়ন্তীর ননদ তথা অবিবাহিতা কাঁকন একদিন ভয়ঙ্কর চিৎকার করতে করতে ছুটে আসলো আর এসেই অদ্ভুত একটা কথা বলল। সে নাকি দেখেছে ছোট্ট শিশুটার মাথার কাছে একদিকে দময়ন্তী আর একদিকে সন্ধ্যা বসে আছে। দুজনের শরীর থেকে রক্ত ঝরছে আর সেই রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। শেফালি তখন স্নানে গিয়েছিল। ঘরে একাই শুয়েছিল শিশুটি। কাঁকন সেই ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে এমন ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে সারা বাড়ি মাথায় করল। যদিও সবাই বুঝিয়ে সুঝিয়ে বলল কাঁকন হয়তো মনের ভিতরে ভয় থেকেই এমন দৃশ্য দেখেছে। হাজার হোক, গোটা গ্রাম এবং সান্যাল বাড়ি ক্রমাগত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কাঁকনের ঘটনাটার পর আরও দুজন গর্ভবতী মহিলার মৃতদেহ মিলল গ্রামে। এবার ঘটনাটি নিয়ে কোমর বেঁধে লেগেছে পুলিশ। একটা গ্রামে একের পর এক মৃত্যু নিঃসন্দেহে ভয় ধরাচ্ছে সবার। গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন বহু মানুষ। আসলে প্রাণ ভয় কারই বা না থাকতে পারে, কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না এদের মৃত্যুর কারণ। এদিকে সান্যাল বাড়িতে সারাক্ষণ যেন মনে হচ্ছে দময়ন্তী এবং সন্ধ্যার আত্মা ঘোরাঘুরি করছে। কাঁকন তার দেখা ঘটনাটি কোনোভাবেই অস্বীকার করতে পারে না। ঘটনাটা ভাবিয়েছে শেফালিকেও। ওদের গ্রামের বাড়িতে সবার জন্য বরাদ্দ একটা করে ঘর। যদিও কাঁকন ওর মায়ের সঙ্গেই থাকে, শেফালি নিজের স্বামী, মেয়ে ও দময়ন্তীর ছেলেকে নিয়ে নিজের ঘরে থাকে। গ্রামের মধ্যে ধীরে ধীরে বড় হয়ে উঠছে দময়ন্তীর ছেলে। বাবা রাঘবের চিন্তায় চিন্তায় অদ্ভুত এক চেহারা হয়ে গেছে। এরই মাঝে একদিন শেফালির স্বামী শহর থেকে ফিরতে রাত হবে বলে জানালো। বেশি রাত হলে তিনি যে রাতে ফিরবেন না সেটাও জানে শেফালি। এর আগেও বহুবার এমনটাই হয়েছে। মেয়ে বড় হয়েছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে জানালার কাছে গড়াত ধরে দাঁড়িয়ে রইল শেফালি। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় ঝলমল করছে গোটা গ্রাম। ঠিক এমন সময় একটা চুড়ির শব্দ হতে লাগলো। মনে হলো যেন দরজার ওপার থেকে আসছে। শেফালি খুব সতর্ক হয়ে যায়। ঝোঁকের বসে দরজাটা খুলল না, বরং একইভাবে দাঁড়িয়ে রইল জানালার গড়াত ধরে। এই জানালাটার ওপাশে একটা বড় মাঠ আছে, আর তারপর পুকুর। চাঁদের আলো পড়ে মাঠের ঘাস যেন চকচক করে উঠছে। অন্ধকার আর চাঁদের আলো দেখতে দেখতে চোখ দুটো সয়ে গিয়েছিল সান্যাল বাড়ির বড় বউ শেফালি। কিন্তু এবার যে দৃশ্য সে দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা প্রবাহ যেন নেমে গেল। শেফালি দেখল জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে দময়ন্তী, ওর কোলে ছেলে। তৎক্ষণাৎ পিছনে ফিরল শেফালি, আর ফিরতেই আঁতকে উঠল। দুটো দৃশ্য দেখল শেফালি। এক, খাটের উপর শুয়ে আছে দময়ন্তীর ছেলে, আর দুই, এই ঘরের দরজার এপারে অর্থাৎ শেফালির দিকে মুখ করে ঠিক এক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা, আর একইভাবে সন্ধ্যার কোলেও ছোট্ট শিশুটি। মনে মনে প্রমাদ গুনল শেফালি। মন বলছে খুব ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। ইন্দ্রিয়কে স্থির রেখে ধীরে ধীরে দেওয়ালের দিকে সরে যেতে লাগলো সে। ওইদিকে বাইরে থেকে জানালার ধারে এসে দাঁড়িয়েছে দময়ন্তী, আর পায়ে পায়ে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে সন্ধ্যা। দুজনেই মৃত এবং অপঘাতে মৃত। সারা গা থেকে রক্ত ঝরছে, দু চোখ দিয়ে যেন রক্ত বন্যা। শরীর থেকে ছড়াচ্ছে একটা পচা গন্ধ, আর সারা ঘরে যেন হিমশীতল আবহাওয়া। শেফালির মনে হতে লাগলো আর কিছু মুহূর্ত মাত্র, এবার হয়তো অন্যদের মতো মৃত্যুর কোলে ঢলে পড়বে সেও। একটু একটু করে অপেক্ষা করতে লাগলো শেফালি। বন্ধ হয়ে এলো তার দুই চোখ, তবু সে চোখ বন্ধ না করে তাকিয়ে রইল সামনে। জানালার বাইরে থেকে হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে মুঠো করল দময়ন্তী। ঠিক একই রকম ভাবে ঘরের মধ্যে দাঁড়ানো সন্ধ্যা নিজের হাতটা শেফালির দিকে বাড়িয়ে মুঠো করতে লাগলো। ওরা দুজন যত হাত মুঠো করতে থাকে, শেফালির বুকের ভেতর ততই যন্ত্রণা হতে থাকে। চোখ ফেটে জল বেরিয়ে এলো তার। যন্ত্রণায় ছটফট করছে গোটা শরীর। এমন সময় ক্রুর হাসি হেসে উঠল দুজনেই। আর বিছানার উপর
ধীরে ধীরে মাথা তুলে উঠে বসতে থাকলো ছোট্ট এক রত্তি শিশুটি। এমন দৃশ্য দেখে ভয়ানক ভয় পেয়ে গেল শেফালি। শিশুটার দাঁত গজালো কবে! শক্ত দানবের মতো দাঁত, টপ টপ করে রক্ত ঝরে পড়ছে তার কোনা থেকে। আর্তনাদ করে উঠল শেফালি। তবে শেফালির আর্তনাদকে ছাপিয়ে আরো জোরে জোরে হেসে উঠল তৈজা। ঠিক এমন সময় প্রবল শব্দে ভেঙে গেল ঘরের দরজা। ঈশ্বরের দূতের মতো ঘরে এসে ঢুকলেন তান্ত্রিক বাবা। আর তার সঙ্গে সান্নাল বাড়ির অন্য লোকেরা। গ্রামের লোকজনও লাঠিসোঁটা হাতে নিয়ে হাজির হয়েছে। এই ভয়াবহ দৃশ্যের মাঝে তান্ত্রিক বাবাকে দেখে বুকে সাহস ফিরে পেল শেফালি। হাত জোর করে বসে পড়ল মাটিতে। বুকের ভেতরে এখনো যন্ত্রণা হচ্ছে। হাত মুঠো করে দাঁড়িয়ে আছে দময়ন্তী আর সন্ধ্যা। অন্যদিকে হিংস্র ভঙ্গিতে এগিয়ে আসছে দময়ন্তীর ছেলে। ঘরের মেঝেতে বসে পড়লেন তান্ত্রিক বাবা। দুরন্ত গতিতে এঁকে ফেললেন একটা ছক। তারপরে সেই ছকে মন্ত্রপুত জল ছেটাতে লাগলেন আর মুখে বলতে লাগলেন কত শত মন্ত্র। সমস্তটা অবাক হয়ে দেখতে লাগলো শেফালি সহ অন্যেরা। দময়ন্তী আর সন্ধ্যাকে শুধুমাত্র দেখতে পাচ্ছে শেফালি আর তান্ত্রিক বাবা। বাকি কারোর কাছে দেখা দিচ্ছে না সেই মৃতা দুজন। সবাই দেখতে পাচ্ছে বিছানার উপর শুয়ে রয়েছে ছোট্ট শিশুটি। গভীর ঘুমে আচ্ছন্ন সে। কিন্তু তান্ত্রিক বাবা আর শেফালি দেখছে হিংস্র ভঙ্গিতে দাঁত বের করে এগিয়ে আসছে এক রত্তি শিশু। সে যেন কোনো শিশু নয়, একটা দানব। গর্ভবতীদের মেরে ফেলার প্রতিজ্ঞা করেছে সে। যার হাতেই সে লালন পালন হচ্ছে তাকেই সে কামড়ে আঁচড়ে শেষ করছে। ওদিকে মন্ত্রপুত জল ছেটাতে লাগলেন তান্ত্রিক বাবা। হঠাৎ শেফালি লক্ষ্য করল দময়ন্তী আর সন্ধ্যা হাতের মুঠো আলগা করছে। বুকের ভেতরের যন্ত্রণাটা কমতে লাগলো শেফালির। ধীরে ধীরে যেন বাতাসে মিলিয়ে যেতে লাগলো দময়ন্তী আর সন্ধ্যার আত্মা। যাওয়ার আগে দময়ন্তীর মুখে একটা স্মিত হাসি। তার চোখ সন্তানের দিকে। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে সে হাওয়ায় মিলিয়ে গেল। পরিবেশ যখন শান্ত হলো তখন তান্ত্রিক বাবার পায়ের কাছে আছড়ে পড়ল শেফালি। বলল, তুমি আজকে আমাকে রক্ষা করলে, নয়তো দময়ন্তী আর সন্ধ্যার আত্মা আমাকেও টেনে নিয়ে যেত। স্মিত হাসলেন তান্ত্রিক বাবা। তারপর বললেন, শুধু তোকে নয়, এই গ্রামের সমস্ত গর্ভবতী নারী, সমস্ত নতুন মায়েদের বিপদ কেটে গিয়েছে। তবে একটা বিষয় তোমাদের সবাইকে মেনে নিতে হবে। আজ এখানে যা হলো তা মোটেই স্বাভাবিক কিছু নয়। আমার কাছে সব খবরই ছিল। দময়ন্তী যখন গর্ভবতী ছিল তখন কার কাছে নিয়ে গিয়েছিলেন ওকে? এইবার এগিয়ে এলেন শাশুড়ি মা। তারপর বললেন, দময়ন্তী গর্ভবতী থাকাকালীন একদিন কোনো এক অচেনা তান্ত্রিক এই বাড়িতে আসে। ওনাকে এই গ্রামে আগে কখনো দেখিনি। দময়ন্তীর দিকে তাকিয়ে উনি বলেছিলেন ওর বড় ফাড়া আছে, ওর যমজ কন্যা সন্তান হবে, আর সন্তান জন্ম দেওয়ার পরেই নাকি ও মারা যাবে। এ কথা শুনে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তান্ত্রিক বাবাকে বললাম, কি করলে ওর ফাড়া কাটবে, কি করলে ওর কোলে পুত্র সন্তান আসবে। আমার কথায় তান্ত্রিক বাবা দময়ন্তীর স্ফীতদর স্পর্শ করে বললেন, ওর সমস্ত ফাড়া নাকি তিনি কাটিয়ে দিয়েছেন। আমি খুশি হয়ে ওনাকে জল মিষ্টি দিতে যাব, এমন সময় দেখি উনি উধাও। সেই ঘটনার পর আমি জানতাম দময়ন্তীর পুত্র সন্তানই হবে, কিন্তু ওর ফাড়া যে কাটেনি তা আমি বুঝিনি। এবার হাসলেন তান্ত্রিক বাবা। তারপর বললেন, এই বাড়িতে যিনি এসেছিলেন তিনি কোনো তান্ত্রিক নন, একজন দুষ্ট মানুষ মাত্র। তোদের শত্রু দ্বারা তাকে পাঠানো হয়েছিল।
দময়ন্তীর গর্ভে রাক্ষসে বীজ বপন করে দিয়েছিলেন তিনি। দময়ন্তীর সন্তান তার প্রকোপে ধীরে ধীরে এক দুষ্ট ভ্রূণে পরিণত হয়েছে, যে জন্ম নেবার পর নিজের মা, তারপর সন্ধ্যা এবং গ্রামের অন্যান্য মহিলাদের মেরে ফেলেছে। এতটাই শক্তি ধরে সে যে দময়ন্তী আর সন্ধ্যার আত্মার উপর ভর করে ধীরে ধীরে সবার প্রাণ কেড়েছে। শেফালিকেও মারতে চেয়েছিল সে, কিন্তু তার আগেই আমি ওর জন্মছক এঁকে ফেলি। আর সেই জন্মছকে মন্ত্রপুত জল ছিটিয়ে ওর আয়ু কমিয়ে দিয়েছি। এখন সে বিছানার উপর নির্জীব অবস্থায়, প্রাণ নেই শরীরে। ও থাকলে সবার আরও অনেক ক্ষতি হতে পারত। দময়ন্তী আর সন্ধ্যাকে ফিরিয়ে আনা যাবে না, তবে কেবল পুত্র সন্তানের লোভে আপনি বিচার বিবেচনা ছাড়া যা করেছেন তা এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল। তান্ত্রিক বাবার কথা শুনে সবাই মাথা হেঁট করল। বিছানার ওপর ঘুমিয়ে রয়েছে দময়ন্তীর ছেলে। দুই মা গ্রামের অন্যান্য মহিলাদের সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তবে এবার হয়তো শান্ত হবে গ্রাম। মেঝেতে বসে অঝোর নয়নে কাঁদতে লাগলো শেফালি। তার কিছুক্ষণ পরেই পূব আকাশ ঝলমল করে সূর্যোদয় হলো। শুরু হলো একটা নতুন দিনের, আবার নতুন জীবনের জয়যাত্রার। পিশাচ পর্ব অডিও স্টোরির পরিচালনায় আপনি শুনলেন গর্ভ রাক্ষস। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সুদর্শন হাজির হব আরও একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন।